পাকিস্তানি বাহিনীর সহযোগীদের নাম বহাল রেখে জামুকা বিল পাস। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিরোধী দলের ওয়াকআউট। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী ধানের শেষ প্রার্থী। একটিতে জামায়াতের ভোট বর্জন, পরাজয় জেনে অনিয়মের অভিযোগ, মন্তব্য বিএনপির। আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির এবং কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা, আরও কঠোর শাস্তি না হওয়ায় সংক্ষুব্ধ বাদী পক্ষ। তেল নিয়ে সরকারের বিবৃতির সঙ্গে মিলছে না পাম্পের চিত্র। জ্বালানি সংকট মোকাবেলায় রাজধানীর কিছু স্কুলে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। সংসদের প্রথম অধিবেশনেই পাশ হলো স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026 এবং বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল। সবকটি বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। দুইটা আইনেই বলা আছে এই কমিশন কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবে না, সুতরাং এত ভয় কিসের? পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর আপত্তির কথা জানাননি তিনি। তবে তাদের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়েছে। সুনির্দিষ্ট কোনো আপত্তি না থাকায় বিল উত্থাপন করা মন্ত্রীকেও কোনো বক্তব্য রাখতে দেননি স্পিকার। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এই বিলে প্রস্তাবনা করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেন নাই, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাউল্লাহ তিনিও আনেন নাই, তিনবারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেন নাই। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভূ শেখ হাসিনা। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। ফের অধিবেশন চলাকালে ওয়াকআউট করল বিরোধী দল। যৌক্তিক বাধা সত্ত্বেও গণবিরোধী আইনগুলো পাশ হচ্ছে বলে অভিযোগ তাদের। অধিবেশন শেষে বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি নব্য ফ্যাসিজমের পথে হাঁটছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিরোধী দলের শঙ্কার বিরোধিতা করে বলেন, সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই। নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকারের প্রথম অধিবেশনেই বিল আকারে পাশ হলো স্থানীয় সরকার অধ্যাদেশ। এই আইনের ফলে বাতিল হলো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান। আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। পাশ হওয়া অধ্যাদেশ ও আইনের মধ্যে কয়েকটিকে গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। পরে এ নিয়ে অধিবেশন কক্ষের বাইরে কথা বলেন বিরোধী দলের নেতারা। সংবিধান বিরোধী অবস্থান তারা নিচ্ছে, যারা নিজেরাই এত সংবিধানের কথা বলে, প্রশাসক নিয়োগ করে দলীয়করণ করে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানটি যদি না দাঁড়ায় সেই ব্যবস্থার জন্য তারা কিছু অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বিরোধী দলের যৌক্তিক আপত্তি সত্ত্বেও। আমরা আশঙ্কা করছি
এইভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হবে। কার্যত এটি হবে আরেকটা ফ্যাসিজম, কার্যত এটি হবে আরেকটা অলিখিত বাকশাল। আমরা সেই বাকশালও চাই না, আমরা সেই ফ্যাসিজমও চাই না। এই জন্য এই ব্যাপারে আমরা সংবিধান থেকেই যুক্তি উত্থাপন করেছি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন, এই আইনে স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালী করার সুযোগ থাকছে। জানান, গণতান্ত্রিক পন্থায় বিজয়ী হওয়ার পর সরকার কাউকে অযাচিতভাবে অপসারণ করবে না। জনপ্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে অপসারণ সহ বিভিন্ন ক্ষমতা সন্নিবেশিত যে অধ্যাদেশগুলি ছিল, এই অধ্যাদেশগুলি আমরা কোনোটাই পরিবর্তন না করে আজকে মহান সংসদে আইন আকারে এই 4টি আইন পাশ হয়েছে। বৃহস্পতিবারের অধিবেশন শেষে সংসদের চিফ হুইপ জানান, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক থাকবে না, এই সিদ্ধান্ত নিয়েছি এবং যত দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারের নির্বাচন দেব। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী উপনির্বাচনের মোট 150টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,931টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 57,959টি ভোট। নির্বাচনে অপর প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার ভোট পেয়েছেন ফুলকপি প্রতীকে সর্বমোট 526টি। রেজাউল করিম বাদশাকে 41-6 আসনে নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। বগুড়াবাসী আমাকে আজকে স্বতঃস্ফূর্তভাবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন এবং সেজন্য আমি বগুড়াবাসীকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে শেরপুর 3 আসনেও বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। নির্বাচন শেষ হয় ধাওয়া পাল্টা ধাওয়া, জাল ভোটের অভিযোগ আর জামায়াতের প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 2 মাস পর স্থগিত থাকা শেরপুর 3 আসনে ভোটের আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কেন্দ্রমুখী ছিলেন ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আল্লাহর রহমতে হেনারও শান্তি নাই, এনে শুয়ে শান্তিতে আমরা দিন কাটাবো। সুস্থ চলছে, আল্লাহ না হয়। হ্যাঁ, কোনো সমস্যা নাই। দুপুরের পরেই বিভিন্ন কেন্দ্রে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। মামদামিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি জামায়াতের 2 পক্ষের মধ্যে হয় হাতাহাতি, আর শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপি সমর্থকদের। আপনি কাগজ ছাড়া আপনি ভিতরে শুনেন। অনেক কেন্দ্রে জাল ভোটারকে আটক করা হয়। জাল ভোট দিতে এসে এমন সহজ স্বীকারোক্তিও দেন অনেকে। একবার ভোট দিয়ে আর একবার কেন আসলেন? বড় ভাইয়ের ভোট দিতে আসলাম, বলছিল ওখানে যে বড় ভাই ঢাকা থাকে না, বলছিল যে হ্যাঁ ভোট দিতে কোনো সমস্যা হইব না, দিতে পারবা। বড় ভাইয়ের ভোট আপনি দিতে পারবেন, এইটা বড় ভাই আপনাকে জানিয়েছে, তার ভোটটা আপনি দিতে আসছিলেন। জি। পরে বেলা 3টায় সংবাদ সম্মেলনের ডাক দেয় জামায়াত প্রার্থী। বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে বর্জন করেন নির্বাচন। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ধানের শীষের প্রার্থী। একটা কেন্দ্রে কোনো সিলমারা, কোনো কেন্দ্র দখল, কোনো ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে, একটা নজিরও তারা দেখাইতে পারবেন না। কি ভিডিও ফুটেজ, কি কোনো ছবির মাধ্যমে একটা কোথাও কোনো পরিবেশ বিশৃঙ্খলার পরিবেশ কোনো সৃষ্টি হয় নাই। সমস্ত এজেন্ট নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে বের হয়ে চলে আসা, এটা অবশ্যই পূর্ব পরিকল্পনার অংশ। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে 3 জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। বিকেল 4:30টায় 2 উপজেলার 128টি কেন্দ্রে শেষ হয় ভোট গ্রহণ। এরপর শুরু হয় গণনা। ভোট শেষ হওয়ার 1.5 ঘন্টা আগেই ভোট বর্জন করে জামায়াতের প্রার্থী। এতে মোটামুটি নিশ্চিত জয় পাচ্ছেন বিএনপির প্রার্থী। তারপরেও ভোটাররা করছেন অপেক্ষা সেই আনুষ্ঠানিকতার। আল আমিন হক,
যমুনা নিউজ, শেরপুর। শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাঈদকে হত্যার দায়ে রংপুরের 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি এবং 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তবে আবু সাঈদকে হত্যার নির্দেশদাতা এবং ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেয়া হয়েছে 10 বছর করে কারাদণ্ড। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। মৃত্যুদণ্ডের রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মকর্তা আমির হোসেন। বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। শুরুতেই বিচারক পর্যবেক্ষণ দেন, তার সামনে মানুষ আছে সেটা ভেবেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ, কিন্তু ভাবেননি সামনে দাঁড়িয়ে আছে অমানুষ। বেলা 12টার পর এজলাসে 6 আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সংক্ষিপ্ত রায়ে আবু সাঈদকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। গুলি ছুড়ে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। এছাড়া যাবজ্জীবন সাজা দেয়া হয় রংপুর পুলিশের সাবেক 3 কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে। তবে আবু সাঈদকে হত্যায় নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের দায়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বাকি 20 আসামিকে 3 থেকে 5 বছরের মেয়াদে সাজা দেয়া হয়। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। প্রত্যেক আসামির অপরাধ বিবেচনায় সাজা দেয়া হয়েছে দাবি প্রসিকিউশনের। প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। কেউ কিন্তু এই মামলায় খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয় এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তাদের মক্কেলরা এই রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, সাজার বিরুদ্ধে করবেন আপিল। ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপিল মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় 1 বছর 9 মাস পর। রায়ের প্রতিক্রিয়ায় আবু সাঈদের পরিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরুদ্ধে তারা আপিল করবেন। আর এরই মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের 4টি মামলার নিষ্পত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হাম নিরাময়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে শিশু হাসপাতাল পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি। জানান, দেশ জুড়ে হাসপাতালগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে, পর্যাপ্ত টিকাও পৌঁছে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা শিশু হাসপাতালের হামের ওয়ার্ড থেকে এই পর্যন্ত 136 শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। তিনি জানান, এই হাসপাতালে চিকিৎসা নেওয়া গাজীপুরের আলোচিত যমজ বাচ্চা দুটির মধ্যে বেঁচে থাকা রিয়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পর্যন্ত 136 জন রোগী ভর্তি হয়েছে, 236, তার মধ্যে 6 জন রোগী এদিকে মিজেলসে মারা গিয়েছে, আর 136 জন রোগী অলরেডি এখান থেকে সুস্থ হয়ে 136 না 70 জন এখন আছে, 136 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমরা আপনার চেষ্টা করতেছি, আজকে এখানে আসা আসলে পরিদর্শন না, এটা একটা মানবিক কারণে। জ্বালানি তেলের সংকট কাটছেই না, পাম্পগুলোয় এক বেলাও ঠিকঠাক মিলছে না তেল।
বেশিরভাগ সময়ই তেল নেই নোটিশ ঝুলিয়ে বন্ধ থাকছে ফিলিং স্টেশনগুলো। দীর্ঘ অপেক্ষায় গ্রাহকদের ওঠে না বিশ্বাস, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, যানজট। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিং করেন জ্বালানি বিভাগের মুখপাত্র। তার আশ্বাস, আগামী 2 মাস অন্তত পেট্রোল ও অকটেনের সংকট হবে না। আমাদেরকে এই পাম্প থেকে এই টোকেন দেওয়া হয়েছে সবাইকে, যে তোমরা আগামীকাল আসবা, তোমাদেরকে আগে তেল দেওয়া হবে। আমরা কোনো টোকেন দেই নাই, আমাদের জানার সাথে আমাদের প্রতিনিধি যারা আছে কেউ দেয়নি। এখন ভালোভাবে জানতে হবে দিছে কিনা কেউ। প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে, এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো আমাদের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন এলাকার কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সপ্তাহে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস হবে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই উদ্যোগের আওতায় সপ্তাহের শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাসা থেকে অনলাইনে অংশ নেবে ক্লাসে। প্রাথমিকভাবে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজস্ব পরিবহনে যাতায়াত করে এমন কিছু স্কুলকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যেসব স্কুলের সক্ষমতা আছে তারা এটা অনুসরণ করবে। ডিগ্রি আছে, বিশেষ করে রিসার্চ করার অভিজ্ঞতা আছে, সে ধরনের মানুষদের নিয়ে এ ধরনের একটা কারিকুলাম ডিজাইন করলে 5 দিনের যে প্রোগ্রাম ছিল ইভেন্ট, সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। বাচ্চারা যখন বাসায় অনলাইনে ক্লাস করবে, বিদ্যুতের বিশেষ করে মেট্রোপলিটন সিটিতে বিদ্যুৎটা নিরবিচ্ছিন্ন করলে ভালো হয়। এটা করোনা না যে আমরা জোর করেই করব, ইটস এ ব্লেন্ডিং এডুকেশন। দোজ হু ক্যান অ্যাফোর্ড, স্পেশালি the good, renowned and huge crowded school, those students comes with the card. ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। সকাল 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রার্থীকে 2000 টাকা দিয়ে ফর্ম কিনতে হবে, আর ফর্ম জমা দেওয়ার সময় দিতে হবে 50,000 টাকা। মনোনয়ন ফর্ম সংগ্রহের সাথে জমাও দেওয়া যাবে, আর ফর্ম সংগ্রহ জমা শেষ দিন 12 এপ্রিল। এই সাথে শেষ করছি এখনকার যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।